দেশ ও জনগণের উন্নয়নে কাজ করার পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাইল্যান্ডের ব্যাংককে শুক্রবার আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সাথে অতিথি ভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। বঙ্গবন্ধু তার অনুপ্রেরণার উৎস উল্লেখ করে শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতাকে অসময়ে হত্যা করা হলেও তার আদর্শ রয়ে গেছে এবং সে কারণেই তিনি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। গত 15 বছরে দেশের উল্লেখযোগ্য অগ্রগতি ও উন্নয়নের কথা উল্লেখ করে আওয়ামী লীগের সভানেত্রী বলেন, দীর্ঘদিন ধরে নিরবিচ্ছিন্নভাবে ক্ষমতায় থাকায় এই অগ্রগতি অর্জন সম্ভব করা হয়েছে। নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে দ্বৈত নাগরিকত্বের বিষয়ে হস্তক্ষেপের আবেদন জানালে প্রধানমন্ত্রী বলেন, তিনি বিষয়টি নিয়ে থাই সরকারের সাথে কথা বলবেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৭৩ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের স্বাক্ষরিত বিবৃতিতে বহিষ্কৃত নেতাদের নাম উল্লেখ করে এই ঘোষণা দেওয়া হয়। বলা হয়, আগামী ৮ মে প্রথম ধাপে উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে যেসব নেতৃবৃন্দ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের ভেতর উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ২৮ জন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ২১ জন। বর্তমান অবৈধ সরকারের নদী ও বন দখলের কারণেই তীব্র গরমে দেশের মানুষের এই ত্রাহি অবস্থা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদিকে শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক দেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ বন্ধের দাবি জানান। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। তীব্র গরমে সাধারণ মানুষের মাঝে গত কয়েকদিন ধরে পানি ও খাবার স্যালাইন বিতরণ করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে রাজধানীর ফকিরাপুলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বিএনপির এই নেতা বলেন, বর্তমান দখলবাজ সরকারের নতজানু নীতির কারণে দখল হয়ে যাচ্ছে নদী ও জলাশয়, নির্বিচারে উজাড় হচ্ছে বনাঞ্চল। এ কারণেই দেশের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। যে দেশে এত গাছপালা, এত বন জঙ্গল, এত নদী নালা, সেই দেশে এত গরম হওয়ার কথা না। শুধু সরকারের লুটেরা নীতি, সরকারের জমি দখলের নীতি, সরকারের নদী দখলের নীতির কারণেই আজকে এই অবস্থা। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, আধিপত্যবাদ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশের মানুষ সামাজিকভাবে ভারতকে বয়কটের প্রস্তুতি নিচ্ছে। এই সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রমাণ করতে চাই, ভারতীয় পণ্য বর্জন করো, এই সীমান্ত হত্যা বন্ধ করো এবং আগ্রাসন নীতি পরিহার করো। বাংলাদেশের রাজনীতির হস্তক্ষেপ, নগ্ন হস্তক্ষেপ আপনাকে বন্ধ করতে হবে। অবৈধ সরকারকে সমর্থন না দিয়ে ভারতকে গণতন্ত্র প্রেমীদের পাশে থাকারও আহ্বান জানান বিএনপি নেতারা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি গণতন্ত্রের পথে ফিরে না আসলে রাজনৈতিক দল হিসেবে একসময় বিলুপ্ত হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি কোনো চক্রান্ত আমলে নিচ্ছে না আওয়ামী লীগ। বিএনপি ছাড়াই বাংলাদেশের গণতন্ত্র ভালোভাবে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তামজিদ সুমনের রিপোর্ট। ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, সারা বিশ্বে যুদ্ধ সংঘাত চলছে, এরই মাঝে শেখ হাসিনা সুন্দরভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, বোধশক্তির উন্নতি না করে বিএনপি গণতন্ত্রের পথে ফিরে না আসলে দল হিসেবে একটি ডামি দলে পরিণত হবে তারা। এখন বিএনপি যদি নিজেদের বোধের উদয় ঘটিয়ে নির্বাচন ও গণতন্ত্রের পথে ফিরে না আসে, তাহলে একসময় রাজনৈতিক দল হিসাবে তারা নিজেদের উপযোগিতা হারাবে এবং দামি রাজনৈতিক দল হিসাবেই তাদের পরিচয় আরও জোরালো। কথায় কথায় দামি নির্বাচন বলে তারা নিজেরাই আজকে দামি রাজনৈতিক দলে
পরিণত হয়ে গেছে। তার দাবি, সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি কোনো চক্রান্ত আমলে নিচ্ছে না আওয়ামী লীগ। আসন্ন উপজেলা নির্বাচন বিএনপি ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে প্রত্যাশা তার। বিএনপিকে ছাড়াই দেশের গণতন্ত্র নির্বাচন ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি উপজেলা পরিষদ নির্বাচনও নিরপেক্ষভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। সরকারের উন্নয়নের সমালোচনা বিএনপির অভ্যেসে পরিণত হয়েছে দাবি করে কাদের বলেন, তাদেরকে ছাড়াই এদেশে গণতন্ত্র এগিয়ে যাচ্ছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। পাবনায় অগ্রণী ব্যাংকের কাশীনাথপুর শাখায় প্রায় 10.5 কোটি টাকার অনিয়মের অভিযোগে ব্যাংকের ম্যানেজার সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে 3 জনকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। পাবনা থেকে এবিএম ফজলুর রহমানের পাঠানো রিপোর্ট। 13 কোটি টাকার অনিয়ম করেছেন পাবনার কাশীনাথপুর অগ্রণী ব্যাংকের 3 কর্মকর্তা। এমন সংবাদে বৃহস্পতিবার অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস থেকে 5 সদস্যের একটি দল কাশীনাথপুর শাখায় অডিটে আসেন। দিনভর নানা তথ্য উপাত্ত সংগ্রহ করে প্রায় 10.5 কোটি টাকার আর্থিক অনিয়মের প্রমাণ পান তারা। স্থানীয় থানায় খবর দিলে আটক করা হয় শাখার ম্যানেজার হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফরকে। এ ঘটনায় অগ্রণী ব্যাংক পাবনা আঞ্চলিক শাখার উপমহাব্যবস্থাপক রেজাউল শরীফ বাদী হয়ে সাথিয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ওই 3 কর্মকর্তাকে 54 ধারায় গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় হতাশায় ভুগছেন ব্যাংকের গ্রাহকরা। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। খুব হতাশার মধ্যে আছি, টেনশনের মধ্যে আছি। আসলে আমরা বিশ্বস্ত জায়গা হিসেবে তো টাকা পয়সা ব্যাংকে রাখি, মানে ব্যাংকের প্রতি আমাদের একটা আস্থা আছে, কিন্তু গতকালকের যে ঘটনা ঘটেছে এর থেকে কিন্তু আমাদের ব্যাংকের প্রতি আস্থা হারিয়ে ফেলবো। তদন্তের মাধ্যমে দোষী যারাই হোক তাদেরকে একটু আইনের আওতায় এনে একটা বিচারের ব্যবস্থা করা হয়। শুক্রবার বিকেলে 3 কর্মকর্তাকে আদালতে নেওয়া হলে তাদের জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঘাটতির বিষয়টা ম্যানেজার এবং তাদের ক্যাশ অফিসারের কাছে জিজ্ঞাসা করলে তারা ঘটনাটা সত্য স্বীকার করে এবং তাদের সদুত্তর উত্তর দিতে পারে না। আমরা তখন তারা অভিযোগ দায়ের করে আমাদের থানায়, ওই বিষয়টা অভিযোগ দায়ের করে তখন, এবং বলে যে এইসব কর্মকর্তা যে কোনো মুহূর্তে দেশের বাইরে চলে যেতে পারে। আমরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের স্বার্থে তাদেরকে আমরা 54 গ্রেপ্তার করি। এর আগে গত 23 এপ্রিল ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের টাকা ভাগাভাগির সময় হাতে নাতে গ্রেপ্তার করা হয় পাবনা পানি উন্নয়ন বোর্ডের 2 প্রকৌশলীকে। এনটিভি নিউজ ডেস্ক। অতীতের মতো এখনও বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করে ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় নেতা শেরে বাংলা একে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বহির্বিশ্বের দেশগুলোর সাথে বন্ধুত্ব করে কারোর দাসত্ব করে না। বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, বিদেশিদের দাসত্ব করে এদেশে আর কেউ ক্ষমতায় যেতে পারবে না। ভুল পথ ছেড়ে জনগণের জন্য কাজ করার আহ্বান জানান কাদের। এ সময় তিনি বলেন, বিএনপির জন্ম গণতন্ত্র হত্যা করে হলেও এখন তারা এর জন্য মায়াকান্না করে। বিএনপিকে আগে নিজের ঘরে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তারা জনগণের সমর্থনকে তারা মূল বিষয় হিসেবে মনে করে না। তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। এখনও তাদের দূরভিসন্ধি হচ্ছে বিদেশি প্রভুদের দাসত্ব করে কিভাবে ক্ষমতা যায়। দেশ জুড়ে বইছে তীব্র দাবদাহ। এ বিষয়ে জানতে যাচ্ছি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট কায়কোবাদ মাহমুদ, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। কায়কোবাদ, দাবদাহের কি খবর আছে আপনার কাছে এবং রাস্তায় সাধারণ মানুষের চলাচল কেমন দেখছেন?
নাজরিন, আসলে গত প্রায় এক সপ্তাহ ধরে যে এক সপ্তাহের বেশি সময় ধরে যে তীব্র দাবদাহ চলছে, এখনও কিন্তু সেটি চলছে। আজকে সকালে এই মুহূর্তে তাপমাত্রা যদিও বলছে 33°C, কিন্তু এটা কিন্তু অনুভূত যেটা হচ্ছে সাধারণ মানুষের কাছে সেটা কিন্তু 40° উপরে চলে গেছে ইতিমধ্যে। যার ফলে আমি কিন্তু সকাল থেকে দেখতে পাচ্ছিলাম মানুষজনের আসলে সকাল থেকেই যে ঘর্মাক্ত চেহারা সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর আরেকটি বিষয় হচ্ছে সহসাই কিন্তু এটি কমার কোনো খবর আমাদের আবহাওয়া অধিদপ্তর দিতে পারেনি। তারা যেটি বলছে যে আগামী সপ্তাহের আগে বৃষ্টি আসলে সেভাবে কোনো সম্ভাবনা নাই। 2 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাৎক্ষণিকভাবে কিছুটা তাপমাত্রা কমলেও পরবর্তীতে বৃষ্টি কমে গেলে আবার সেই তাপমাত্রাটা বেড়ে যাবে। আর সাধারণ মানুষের যেটি বলছিলেন, আজকে যেহেতু শনিবার, অর্থাৎ অনেক অফিস আদালতে কিন্তু আজকে বন্ধ, যার ফলে কিন্তু মানুষের চলাচলটা একটু কম। আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোও কিন্তু বন্ধ রাখা হয়েছে 27 তারিখ পর্যন্ত, যার ফলে আমরা রাস্তায় মানুষের চলাচল কিছুটা কম দেখতে পাচ্ছি। রাস্তায় সেভাবে যানজট নেই, আমরা গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম আসলে তাপপ্রবাহের পর থেকে। সেই ধারাবাহিকতা আজকে আমরা দেখতে পাচ্ছি মানুষের চলাচল আসলে অনেকটাই কম ঢাকা শহরে বিশেষ করে এখন। আর আরেকটি কথা আমি এখানে জানিয়ে রাখি, এবার কিন্তু যেহেতু তাপপ্রবাহটা বেশি, যেহেতু গরমটা বেশি, যার ফলে কিন্তু জলীয় বাষ্প বেশি জমা হচ্ছে। তার ফলে আবহাওয়া অধিদপ্তর যেটি জানিয়েছে এবার কিন্তু বৃষ্টিটাও অতিরিক্ত হতে পারে, যার ফলে এটি নিয়ে কিন্তু ইতিমধ্যে তারা সতর্কতা জারি করেছে। তো এই ছিল আমার কাছে আবহাওয়া নিয়ে সর্বশেষ। নাজরিন। অতীতের মতো এখনও বিএনপি বিদেশি প্রভুদের খুশি করে ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় নেতা শেরে বাংলা একে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বহির্বিশ্বের দেশগুলোর সাথে বন্ধুত্ব করে, কারো দাস হয় না। বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, বিদেশিদের দাসত্ব করে এদেশে আর কেউ ক্ষমতায় যেতে পারবে না। ভুল পথ ছেড়ে বিএনপিকে জনগণের জন্য কাজ করার আহ্বান জানান কাদের। এ সময় তিনি বলেন, বিএনপির জন্ম গণতন্ত্র হত্যা করে হলেও এখন তারা এর জন্য মায়া কান্না করে। বিএনপিকে আগে নিজের ঘরে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তারা জনগণের সমর্থনকে তারা মূল বিষয় হিসেবে মনে করে না। তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। এখনও তাদের দূরভিসন্ধি হচ্ছে বিদেশি প্রভুদের দাসত্ব করে কিভাবে ক্ষমতা যায়। নিজেদের ব্যবহৃত প্লাস্টিক তো আছেই, নদ নদীর মাধ্যমে উজানের দেশ থেকে আসা প্লাস্টিক বর্জ্য বাংলাদেশের জন্য এক বড় সংকট। অন্য দেশ থেকে আসা প্লাস্টিক দূষণ ঠেকাতে নিজস্ব বাজেট থেকে অর্থ বরাদ্দ আপাতত সম্ভব নয় বলে জানিয়েছে বাংলাদেশের পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়। কানাডার অটোয়াতে চলা জাতিসংঘের পরিবেশ কর্মসূচির আন্তর্জাতিক সম্মেলন INC চতুর্থ অধিবেশনে এই সংকটের সমাধান চায় বাংলাদেশ। সেখান থেকে আরও জানাচ্ছেন রকুন উদ্দিন। প্লাস্টিক বর্জ্যের একটি বড় অংশের শেষ গন্তব্য নদ নদী, আর সেখান থেকে তা যায় সাগরে। কানাডার অটোয়াতে চলা জাতিসংঘের পরিবেশ কর্মসূচির আন্তর্জাতিক সম্মেলন INCর চতুর্থ অধিবেশনে আলোচকরা বলছেন, প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম লক্ষ্য হল 2040 সালের শেষ নাগাদ সমুদ্রে প্লাস্টিক নির্গমন 80% কমানো। তা অর্জনে প্লাস্টিক দূষণ রোধে বৈশ্বিক চুক্তিতে স্বাক্ষর করতে সব দেশকে রাজি করানোই এখন এক বড় চ্যালেঞ্জ। তবে এবছরের মধ্যেই তা সম্পন্ন করার লক্ষ্যে 174টি দেশের প্রতিনিধি যোগ দিয়েছেন এই সম্মেলনে। আসুন আমরা জবাবদিহিতা ও সততার সাথে আলোচনা করি। প্লাস্টিক দূষণ কেন বন্ধ করা প্রয়োজন তার বৈজ্ঞানিক তথ্য প্রমাণ আমাদের হাতে আছে। নিজেদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের একমত হওয়া জরুরি। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি UNEPর বিশ্বব্যাপী প্লাস্টিক উৎপাদন ও ব্যবহার সংক্রান্ত এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী বাংলাদেশের আন্তঃসীমান্ত নদীগুলো দিয়ে প্রতিদিন প্রায় 15,345 টন প্লাস্টিক বর্জ্য প্রবাহিত হয়। এর মধ্যে 2,519 টন আসে ভারত এবং 284 টন আসে মিয়ানমার থেকে, যা বাংলাদেশের জন্য এক বড় সংকট। আমাদের তো নিজস্ব কিছু প্লাস্টিক তো অবশ্যই আছে, বা পলিউশন তো আমাদের আছেই। এইটার সাথে যখন এক্সট্রা অ্যামাউন্ট যখন যোগ হয়, তখন সেই জায়গাটা তো আমাদের ন্যাশনাল বাজেট থেকে এক্সপেন্ড করা সম্ভব না, বা ন্যাশনাল বাজেট থেকে সেটা ডিসবার্স করা সম্ভব না ডেভেলপিং কান্ট্রি হিসাবে। এই জন্য আমরা সেই বিষয়টা আমরা উপস্থাপন করেছি যে আমরা ডেভেলপিং কান্ট্রি হিসাবে আমরা যে ক্রস বর্ডার যে প্লাস্টিকটা আমরা রিসিভ করি, যে হিউজ লোড যেটা রিসিভ করে আপস্ট্রিম থেকে, সেটাকে ম্যানেজ করার জন্য আমাদের ফিনান্সিয়াল মেকানিজমের মধ্যে ডাউনস্ট্রিম ডেভেলপিং কান্ট্রিগুলো ইনক্লুড করা প্রয়োজন।
সব মিলিয়ে প্রতি বছর বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে আনুমানিক 26,37,179 টন প্লাস্টিক বর্জ্য, যা ক্ষতিগ্রস্ত করছে সমুদ্রের পরিবেশ, বাড়াচ্ছে ভবিষ্যতের সংকটও। আইন করেও পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা যায়নি বাংলাদেশে। উল্টো প্রতিদিনই বাড়ছে প্লাস্টিকের ব্যবহার, আর বর্জ্য হিসেবে চলে যাচ্ছে নদ নদী হয়ে বঙ্গোপসাগরে। এর সাথে অন্যান্য দেশ থেকে ভেসে আসা প্লাস্টিকের বর্জ্য সংকট আরও বাড়াচ্ছে, যার সমাধানে পরিবেশ দূষণ রোধে বৈশ্বিক চুক্তি সম্পাদনের উপর জোর দিচ্ছে বাংলাদেশ। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, অটোয়া, কানাডা। দেশ জুড়ে বইছে তীব্র দাবদাহ। এ বিষয়ে জানতে যাচ্ছি আবহাওয়া অফিসে। সেখানে আছেন সহকর্মী কাইকোবাদ মাহমুদ, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। কাইকোবাদ, তাপমাত্রার সর্বশেষ খবর সম্পর্কে কি তথ্য দিবেন আমাদেরকে? জি, আমি এইমাত্র আবহাওয়া অফিসের কর্মকর্তা বজলুর রশিদের সাথে কথা বলেছি। উনি আমাদের যেটি বলেছেন যে আসলে এই মাসে আর সেরকম নতুন কোনো আপডেট এখন দেওয়ার মতো তাদের কাছে নেই। এই মাসটা এভাবেই যাবে। তো আগামী মাস মে মাসের প্রথম সপ্তাহে হচ্ছে গিয়ে বৃষ্টির একটা সম্ভাবনা আছে, বিশেষ করে মধ্যাঞ্চল এবং উত্তরাঞ্চলের দিকে যে বৃষ্টির সম্ভাবনা, সারা দেশেই মোটামুটি সম্ভাবনা থাকবে। তারা যেটি বলছে তখন যে তাপমাত্রাটা কিছুটা কমবে। এরপরে কিছুদিন তাপমাত্রাটা কম থাকলেও যখন বৃষ্টিটা কমে যাবে তখন আবার তাপমাত্রাটা বাড়বে, অর্থাৎ তাপপ্রবাহ কিন্তু আসবে। আর এই প্রক্রিয়াটা মোটামুটি মে মাস জুড়ে চলতে থাকবে। বৃষ্টি হলে তাপমাত্রা কমবে, আর বৃষ্টি ছাড়া তাপমাত্রা বাড়বে। আর আরেকটি কথা যেটি আমাদের জানিয়েছেন, চলমান যে হিট অ্যালার্ট সেটা কিন্তু আগামীকাল সকাল পর্যন্ত। এরপরে কিন্তু তারা নতুন আপডেট আমাদেরকে জানাবেন, নতুন নির্দেশনা জারি করবেন। যে তারা যেটি আমাদেরকে জানিয়েছেন কিছু অঞ্চল হয়তো বা তারা বাদ দেবেন আগামী সপ্তাহের জন্য, তো সেটি আসলে আগামীকাল জানা যাবে তারা। আর আরেকটি বিষয় হচ্ছে আসলে যেহেতু শনিবার, আজকে কিন্তু রাস্তায় মানুষ কিছুটা চলাচল কম, আর একই সাথে স্কুল কলেজগুলো কিন্তু আজকে বন্ধ, যার ফলে সড়কে কিন্তু চলাচল অনেকটাই কম। কিন্তু যারা চলাচল করছেন, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, তাদের কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে, আমরা যেটি দেখতে পেয়েছি। আর এখন তাপমাত্রা প্রায় 37-38 ডিগ্রির মতো হয়ে গেছে। এটা কিন্তু অনুভূত হচ্ছে তার চেয়ে অনেক বেশি ঢাকা শহরে, বিশেষ করে এই জায়গাগুলোতে। যার ফলে মানুষ যেটি বলছে আসলে যাদের নিম্ন আয়ের মানুষ তাদের অনেকটাই কষ্টে ভোগান্তিতে পড়তে হচ্ছে। তো আগামী সপ্তাহের আগে আসলে সেভাবে ভালো কোনো সংবাদ আসলে এখন এই পর্যন্ত নেই। নাজনীন, তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। অসহনীয় গরম কমতে বৃষ্টির আশায় আল্লাহর কাছে দোয়া ও ক্ষমা চেয়ে ইস্তিসকার নামাজ আদায় করেছেন দেশবাসীর মুসল্লিরা। সকালে কুমিল্লার ঐতিহাসিক টাউন হল ময়দানে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। মোনাজাত পরিচালনা করেন শাইখুল হাদিস আল্লামা শাহ নুরুল হক। মেহেরপুরে আল্লাহ তাআলার কাছে রহমতের বৃষ্টি চেয়ে ইস্তিসকার সালাত আদায় শেষে মোনাজাতের মাধ্যমে অঝরে কাঁদলেন মুসল্লিরা। এদিকে মাগুরা ও মানিকগঞ্জেও ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। দ্রব্যমূল্য সম্পর্কে এখনও খুব স্বস্তির খবর নেই। নতুন করে রসুন ও আদার দাম বৃদ্ধিতে উদ্বেগ বেড়েছে ক্রেতাদের। বাজারের সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী হাসানুল শাওন। সরাসরি যাচ্ছি তার কাছে। শাওন, আজ বাজার পরিস্থিতি কেমন দেখছেন? নাজনীন, আসলে তীব্র গরমের একটা প্রভাব কিন্তু রাজধানীর বড় বাজারগুলোতে আমরা দেখছি যে আসলে ক্রেতার উপস্থিতি খুবই কম বাজারগুলোতে। তো বাজারে যদি বলতে হয়, আদা রসুনের দামটা সাম্প্রতিক সময়ে বেশ বাড়ছে, বিশেষ করে আদার দাম কেজিতে 20-30 টাকা করে বেড়ে গেছে আমরা দেখছি। সেক্ষেত্রে মিয়ানমার কিংবা ভিয়েতনাম থেকে আমদানি করা যে আদাটি, সেটি 250 টাকা কেজি বিক্রি হচ্ছে, যেটি সপ্তাহখানেক আগেও 220 টাকায় মিলতো। এছাড়া চীন থেকে আমদানি করা যে আদাটি এবং ভারত থেকে আমদানি করা যে আদাটি, মানে সেটি 220 টাকায় বিক্রি হচ্ছে আমরা কেজি দেখছি। এছাড়া ভারত থেকে আমদানি করা যে রসুন, সেই রসুনের কেজি এখন আসলে 220 টাকা, আর দেশি রসুন 160 টাকায় মিলছে। এর বাইরে পেঁয়াজের দামও কিছুটা বাড়তি বেশ কিছুদিন ধরেই আমরা জানি। গত 2-3 সপ্তাহ ধরে দেশি যেই পেঁয়াজ, সেটির কেজি 60 টাকায় বিক্রি হচ্ছে।
আর এছাড়া পেঁয়াজের পাশাপাশি আলুর দামটাও একটু বাড়তি, 50 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে, এটি একটু স্বস্তির খবর। কেজিতে 20 টাকার মতো দাম কমে সপ্তাহের ব্যবধানে এটি 200 টাকা কেজি এখন ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। তবে সোনালির দামটা আবার আরও বাড়ছে, যেটি মাসখানেক আগে আসলে 320 বা 30 টাকায় বিক্রি হতো, সেটি কয়েক ধাপে বেড়ে গত সপ্তাহ পর্যন্ত 380 টাকায় বিক্রি হতে আমরা দেখেছি। তো আজকে এটি 390 টাকা পর্যন্ত বিক্রি করছে অনেক বিক্রেতা আমরা দেখলাম। এছাড়া সরকার নির্ধারিত যেই দাম, সেই দামই সয়াবিন তেল বিক্রি শুরু হয়েছে। ডিলাররা নতুন যেই দাম, সেই দামে বাজারে সরবরাহ শুরু করেছেন, তাই নতুন দাম বাজারে কার্যকর হচ্ছে। তো নাজনীন, এই ছিল মোটামুটি বাজারের সর্বশেষ অবস্থা। দেশ জুড়ে বইছে তীব্র দাবদাহ। এ বিষয়ে তথ্য জানাবেন আমাদের সহকর্মীরা। প্রথমে আমরা যাব রাজধানীর রমনা এলাকায়। আমাদের সাথে যুক্ত হবেন কায়কোবাদ মাহমুদ। কায়কোবাদ, আপনি রমনা এলাকায় আছেন, গরমে জনজীবনের কি অবস্থা দেখছেন আপনি আমাদের জানাবেন। জি, আমি আসলে সকাল থেকেই, আমি কিন্তু সকাল 10টা-12টায় আপনাদের দুই সময় নিয়েছিলাম, রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঘুরে আমি দেখেছিলাম যে মানুষজন আসলে গরম যাকে বলে অতিষ্ঠ। তো আমি এখান থেকে ঘুরে এখন এই মুহূর্তে আছি রমনার উদ্যানে। আর এখানে এসে আমি দেখতে পাচ্ছি এখানে কিছুটা হলেও, যেহেতু প্রচুর গাছপালা, এখানে ঢাকার যে অল্প কিছু জায়গায় গাছপালা আছে এটি হচ্ছে তার মধ্যে অন্যতম, তাই এখানে এসে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেই তুলনায় গরমের অনুভূতিটা কিন্তু কিছুটা হলেও কম, অনেকটা এখানে কম বলা যায় আসলে। আর যার ফলে আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু অনেকেই এখানে এসে আশ্রয় নিচ্ছেন, আমি বলবো আসলে গরমে। তারা অনেকে কাজের ফাঁকে একটু বিশ্রাম নেওয়ার জন্য এখানে এসেছেন, কেউ বা বাসা থেকেই চলে এসেছেন আসলে এত গরমে তারা থাকতে পারছে না বলে। আবার অনেকেই আছে কিছু পরীক্ষা ছিল, তারাও এখানে এসে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়ে যাচ্ছেন। তো ঢাকা শহরে যে অবস্থা আসলে সব কিছু মিলিয়ে আমি রাস্তায় দেখেছিলাম ঢাকা নর্থ সিটি কর্পোরেশন স্প্রেয়ার দিয়ে পানি ছিটাচ্ছে, যেহেতু তাপমাত্রাটা কিছুটাও যদি একটু কন্ট্রোল করা যায়, মানুষকে যদি কিছুটাও একটু স্বস্তি দেওয়া যায় যে জন্য। আর আবহাওয়া অফিসে আমি কথা বলেছি, তারা আমাকে যেটি জানিয়েছে আসলে আগামী সপ্তাহের আগে তারা আসলে কোনো সুসংবাদ দিতে পারেনি। এই সপ্তাহ তাপপ্রবাহ চলবে, আর আগামী সপ্তাহে কিছুটা হলে বৃষ্টির ফলে কিছুটা তাপ কমতে পারে বলে আমাদেরকে তারা জানিয়েছে। আর সব কিছু মিলিয়ে আসলে মানুষজন আসলে কিছু করতে পারছেন না, তারা আসলে অসহায় এই গরমের কাছে। তারা যেটি বলছেন তাদের কর্মক্ষমতা কমে যাচ্ছে। অনেকেই, বিশেষ করে যে শ্রমজীবী মানুষ, রিক্সা চালক যারা আছেন, আমি অনেকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন তারা আসলে সাধারণ সময় যেরকম চালাতে পারেন, যেরকম আয় করতে পারেন, এখন কিন্তু সেই তুলনায় অনেকটাই কম চালাতে হচ্ছে। একই কথা প্রযোজ্য অন্যান্য ধরনের যে শ্রমজীবী মানুষ আছে, তারাও আসলে তাদের যে কর্মক্ষমতা তা দিয়ে পুরোটা কাজ করতে পারছেন না, যার ফলে সবারই আসলে ভোগান্তিটা অনেকটাই বেড়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ফারজানা। কায়কোবাদ, আপনি আমাদের সাথেই থাকবেন। আমরা এখন যাচ্ছি রাজশাহীতে, যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট সমর সাজু। সাজু, আশা করি আপনি শুনতে পাচ্ছেন আমাকে। আমাদের জানাবেন তীব্র গরমে আম এবং লিচুর ফলনের কি অবস্থা? হ্যাঁ ফারজানা, আমি এই মুহূর্তে আছি রাজশাহীর পবা উপজেলার দামকুড়াহাট এলাকায়। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনে যে রাস্তাঘাট এখন ফাঁকা হয়ে গেছে অনেকটাই। এবং আজকে দুপুর 2টায় যে সর্বশেষ তাপমাত্রা এখানে আবহাওয়া অফিস থেকে আমরা পেয়েছি সেটা হলো 41.4 ডিগ্রি সেলসিয়াস। তো গত কয়েকদিন থেকে এই অবস্থা চলছে রাজশাহী অঞ্চলে। তো এই পরিস্থিতিতে সবচেয়ে যে সংকটে পড়ছে কৃষকরা, বিশেষ করে আপনি জানেন যে রাজশাহী অঞ্চল আমের জন্য বিখ্যাত এবং অর্থনৈতিকভাবে এখানকার অনেক চাষি, আম চাষি এবং আম ব্যবসায়ী সারা বছর তারা এই আম ফসলের উপর নির্ভর করে। অর্থাৎ এই আমের যে উৎপাদিত যে মূল্য, যা আম বিক্রি করে যে টাকা তারা উপার্জন করে, সেই আম দিয়েই তারা অনেকেই সারা বছর তাদের পারিবারিক সাংসারিক জীবনের খরচপত্র চলাচল করে। তো এবারে আমরা দেখছি, আমরা কয়েকদিন গতকাল এবং কয়েকদিন থেকে আমি ঘুরছি বিভিন্ন এলাকায়, বিশেষ করে রাজশাহী যে পবা এবং বাঘা উপজেলা এবং চারঘাট উপজেলা যেখানে আম সবচেয়ে বেশি হয়, সেখানে আমরা দেখেছি যে আম গাছে, বেশিরভাগ আম গাছে মুকুল নেই এবং যেসব আম গুটি গুটি আম, সে সব আম ঝরে পড়ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে পরামর্শ দেওয়া হয়েছে সেখানে সেচ দেওয়ার জন্য। তো আমি কৃষকদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে তারা এখন টিউবওয়েলে যে পানি, সেখানে অনেক এলাকায় টিউবওয়েলে পানি উঠছে না, অর্থাৎ খাবার পানির সংকট তাদের দেখা দিচ্ছে। সেখানে তারা সেচের, আম বাগানে সেচের তারা কী রকম ব্যবস্থা করবে, তাদের কোনো উপায় নেই। তারা এখন প্রকৃতির উপর ভরসা করছে এবং তারা আশা করছে যদি আগামী কয়েকদিনে যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে হয়তো আম রক্ষা হবে, এবং যদি বৃষ্টিপাত না হয় সেক্ষেত্রে আমের গুড়ি আরও ঝরে পড়বে। এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বলা হয়েছে এরই মধ্যে 20% আমের
যে যে ছোট ছোট আম সেসব আম ঝরে পড়ছে এবং এই খরা যদি প্রলম্বিত হয় আরও দীর্ঘায়িত হয় সেক্ষেত্রে আমের ঝরে পড়ার হারও বাড়বে এবং সেক্ষেত্রে আম চাষিরা আরও ব্যাপক ধরনের ক্ষতির সম্মুখীন হবে। ফারজানা। সাজু, আপনিও আমাদের সাথে থাকবেন। এবারে আমরা যাব চুয়াডাঙ্গায়, আমাদের সাথে যুক্ত হবেন স্থানীয় প্রতিনিধি রফিকুল ইসলাম। রফিকুল, গত কয়েকদিন ধরেই চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছিল, আজকে তাপমাত্রা কত সেখানে এবং চাষাবাদের কি অবস্থা দেখছেন? জি ফারজানা, আপনি ঠিকই বলেছেন, চুয়াডাঙ্গার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এপ্রিল মাস জুড়েই চুয়াডাঙ্গাতে মাঝারি এবং তীব্র এবং অতি তীব্র সর্বোচ্চ তাপমাত্রা বয়ে যাচ্ছে। আজকে দুপুর 12টায় আবহাওয়া অফিস 39.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে, যা গতকালকে ছিল 42.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যা দেশের ভিতরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল। এই সর্বোচ্চ তাপমাত্রার কারণে চুয়াডাঙ্গায় যে সমস্ত জনজীবন, বিশেষ করে দরিদ্র এবং অসহায় মানুষজন, তারা ভীষণ কষ্টে রয়েছে এবং তারা সরকারি এবং বেসরকারি পর্যায় থেকে সহযোগিতার আশা করছে এবং আগামীকাল থেকে যে স্কুল এবং কলেজ খোলার কথা আছে, এই তাপমাত্রার ভিতরে ছেলে মেয়েদেরকে যদিও কর্তৃপক্ষ বলেছেন অ্যাসেম্বলি করা যাবে না, তারপরেও সতর্ক থাকতে হবে ছেলে মেয়েদেরকে। যদি মর্নিং স্কুল হতো তাহলে হয়তো ছেলে মেয়েদেরকে আরও ভালো হতো। ফারজানা, এই ছিল চুয়াডাঙ্গার সর্বশেষ। দর্শক, আমরা রাজধানী এবং রাজধানীর বাইরের তাপপ্রবাহের খবর জানছিলাম। নিজেদের ব্যবহৃত প্লাস্টিক তো আছে, নদ নদীর মাধ্যমে উজানের দেশ থেকে আসা প্লাস্টিক বর্জ্য বাংলাদেশের জন্য এক বড় সংকট। অন্য দেশ থেকে আসা প্লাস্টিক দূষণ ঠেকাতে নিজস্ব বাজেট থেকে অর্থ বরাদ্দ আপাতত সম্ভব নয় বলে জানিয়েছে বাংলাদেশের পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়। কানাডার অটোয়াতে চলা জাতিসংঘের পরিবেশ কর্মসূচির আন্তর্জাতিক সম্মেলন INC চতুর্থ অধিবেশনে এই সংকটের সমাধান চায় বাংলাদেশ। সেখান থেকে আরও জানাচ্ছেন রকনুদ্দিন। প্লাস্টিক বর্জ্যের একটি বড় অংশের শেষ গন্তব্য নদ নদী আর সেখান থেকে তা যায় সাগরে। কানাডার অটোয়াতে চলা জাতিসংঘের পরিবেশ কর্মসূচির আন্তর্জাতিক সম্মেলন INCর চতুর্থ অধিবেশনে আলোচকরা বলছেন, প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম লক্ষ্য হল 2040 সালের শেষ নাগাদ সমুদ্রে প্লাস্টিক নির্গমন 80% কমানো। তা অর্জনে প্লাস্টিক দূষণ রোধে বৈশ্বিক চুক্তিতে স্বাক্ষর করতে সব দেশকে রাজি করানোই এখন এক বড় চ্যালেঞ্জ। তবে এবছরের মধ্যেই তা সম্পন্ন করার লক্ষ্যে 174টি দেশের প্রতিনিধি যোগ দিয়েছেন এই সম্মেলনে। আসুন আমরা জবাবদিহিতা ও সততার সাথে আলোচনা করি। প্লাস্টিক দূষণ কেন বন্ধ করা প্রয়োজন তার বৈজ্ঞানিক তথ্য প্রমাণ আমাদের হাতে আছে। নিজেদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের একমত হওয়া জরুরি। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি UNEPর বিশ্বব্যাপী প্লাস্টিক উৎপাদন ও ব্যবহার সংক্রান্ত এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী বাংলাদেশের আন্তঃসীমান্ত নদীগুলো দিয়ে প্রতিদিন প্রায় 15,345 টন প্লাস্টিক বর্জ্য প্রবাহিত হয়। এর মধ্যে 2,519 টন আসে ভারত এবং 284 টন আসে মিয়ানমার থেকে, যা বাংলাদেশের জন্য এক বড় সংকট। আমাদের তো নিজস্ব কিছু প্লাস্টিক তো অবশ্যই আছে, বা পলিউশন তো আমাদের আছেই। এইটার সাথে যখন এক্সট্রা অ্যামাউন্ট যখন যোগ হয় তখন সেই জায়গাটা তো আমাদের ন্যাশনাল বাজেট থেকে এক্সপেন্ড করা সম্ভব না, বা ন্যাশনাল বাজেট থেকে সেটা ডিসবার্স করা সম্ভব না ডেভেলপিং কান্ট্রি হিসাবে। এই জন্য আমরা সেই বিষয়টা আমরা উপস্থাপন করেছি যে আমরা ডেভেলপিং কান্ট্রি হিসাবে আমরা যে ক্রস বর্ডার যে প্লাস্টিকটা আমরা রিসিভ করি, যে হিউজ লোড যেটা রিসিভ করে আপস্ট্রিম থেকে, সেটাকে ম্যানেজ করার জন্য আমাদের ফিনান্সিয়াল মেকানিজমের মধ্যে ডাউনস্ট্রিম ডেভেলপিং কান্ট্রিগুলো ইনক্লুড করা প্রয়োজন। সব মিলিয়ে প্রতি বছর বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে আনুমানিক 26,37,179 টন প্লাস্টিক বর্জ্য, যা ক্ষতিগ্রস্ত করছে সমুদ্রের পরিবেশ, বাড়াচ্ছে ভবিষ্যতের সংকটও। আইন করেও পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা যায়নি বাংলাদেশে, উল্টো প্রতিদিনই বাড়ছে প্লাস্টিকের ব্যবহার আর বর্জ্য হিসেবে চলে যাচ্ছে নদ নদী হয়ে বঙ্গোপসাগরে। এর সাথে অন্যান্য দেশ থেকে ভেসে আসা প্লাস্টিকের বর্জ্য সংকট আরও বাড়াচ্ছে, যার সমাধানে পরিবেশ দূষণ রোধে বৈশ্বিক চুক্তি সম্পাদনের উপর জোর দিচ্ছে বাংলাদেশ। রকনুদ্দিন, NTV নিউজ, অটোয়া, কানাডা। অতীতের মতো এখনও বিএনপি বিদেশি প্রভুদের খুশি করে ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় নেতা শেরেবাংলা AK ফজলুল হকের 62তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বহির্বিশ্বের দেশগুলোর সাথে বন্ধুত্ব করে, কারো দাস হয় না। রিপোর্টে আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ।
জাতীয় নেতা শেরেবাংলা একে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩ নেতার মাজারে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন। প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং পরে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে জাতীয় এই নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দলের জ্যেষ্ঠ নেতারা। এ সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপি অতীতের ন্যায় বিদেশি প্রভুদের খুশি করে ক্ষমতায় যেতে চায়। তারা জনগণের সমর্থনকে তারা মূল বিষয় হিসেবে মনে করে না। তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। এখনো তাদের দূরভিসন্ধি হচ্ছে বিদেশি প্রভুদের দাসত্ব করে কিভাবে ক্ষমতা যায়। গণতন্ত্রকে হত্যা করে বিএনপির জন্ম উল্লেখ করে ওবায়দুল কাদের অভিযোগ করেন, তারাই এখন গণতন্ত্রের জন্য মায়া কান্না করছে। তারা গণতন্ত্রকে হত্যা করেছে, প্রহসনে পরিণত করেছে এবং গণতান্ত্রিক বিধিবিধান তারা দলের মধ্যেও কোনো দিন মানেনি। আজকে যেই নেতারা বড় বড় কথা বলেন, তারা কবে দলীয় কাউন্সিল করেছে? যারা নিজেদের করে যাদের গণতন্ত্র নেই, তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এ আশা আমরা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। লুটপাটের খবর ধামাচাপা দিতে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। মিরপুর ১২ নম্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে সপ্তাহব্যাপী পানি ও খাবার স্যালাইন বিতরণ কর্মসূচির উদ্বোধন করে এই অভিযোগ করেন তিনি। বলেন, সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং আওয়ামী লীগের লোকদের দখলের কারণে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে বাংলাদেশ। উন্নয়নের নামে সরকার ভেলকিবাজি করছে বলে অভিযোগ করেন রিজভী। ভিন্ন কায়দায় একদলীয় শাসন চাপিয়ে দেওয়া হয়েছে, হরণ করা হয়েছে গণতন্ত্র অভিযোগ করে তিনি বলেন, নির্বাচনে এখন আর ভোট দিতে পারে না দেশের জনগণ। আজকে আপনি বিদেশ থেকে যন্ত্রপাতি কিনবেন, সেই ডলার নাই। আপনি পেঁয়াজ আনবেন বিদেশ থেকে, সেখানে পেঁয়াজ আদা এটা আমদানি করতে হয়, যেটা ডলার লাগে, সেই ডলার এখন নেই। বাংলাদেশ ব্যাংকে কি হয়েছে এটা জানতে চাই গোটা জাতি। কেন সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে ঢুকতে আপনি নিষেধাজ্ঞা জারি করেছেন? এর কারণ কি? কত অপকর্ম, কত অনাচার, কত লুটপাটের খতিয়ান ওই বাংলাদেশ ব্যাংকে রয়েছে, সেটা জনগণ যাতে না জানতে পারে, তাই গণমাধ্যমের সাংবাদিকদেরকে সেখানে আপনার কি বলে পরিপত্র জারি করে ঘোষণা দিয়ে সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে যাওয়া বন্ধ করে দিয়েছে। আওয়ামী লীগ দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। তারা চায় গৃহপালিত বিরোধী দল, এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা জিএম কাদের। তিনি বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে তার দায় চাপিয়েছে জাতীয় পার্টির উপর। দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু অভিযোগ করেছেন, সরকার চায় না দেশে কোনো রাজনৈতিক দল থাকুক। দলের বর্ধিত সভায় এসব কথা বলেন তারা। রিপোর্টারও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বর্ধিত সভায় অংশ নেয় জাতীয় পার্টির জেলা উপজেলা পর্যায়ের নেতারা। সরকার স্বৈরতন্ত্রের চর্চা করছে এমন অভিযোগ করে দলের চেয়ারম্যান জিএম কাদের আশঙ্কা করেন, এমন পরিস্থিতিতে দেশে চরমপন্থার উত্থান হতে পারে। এখন পর্যন্ত সরকার, এই বর্তমান সরকারকে আমি কোনো রাজনৈতিক দল মনে করতে পারছি না। তারাও এখন রাজনৈতিক চরিত্র হারিয়েছে এবং সামনের দিকে রাজনীতিতে যখন মানুষ দেখবে স্বাভাবিক হিসাবে রাজনীতি কাজ করে না, জনগণ ভোট দিতে পারে না, ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে পারে না, তখন মানুষের চরমপন্থা থেকে তখন রাজনীতি হবে হয় মালা, না হয় ফাঁসির রশি। এটা যারা গ্রহণ করতে পারবে তারাই রাজনীতি সাকসেসফুল হতে পারবে। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু অভিযোগ করেন, সুষ্ঠু নির্বাচন না হওয়ায় অনেক যোগ্য প্রার্থী জয়ী হতে পারেনি। সরকার দেশে সুষ্ঠু রাজনীতি চর্চা দেখতে চায় না বলে অভিযোগ তার। আওয়ামী লীগ এবং তাদের স্বতন্ত্র যারা ছিলেন তাদের পক্ষে সারা দেশে প্রশাসন কাজ করেছে, যার ফলে আমাদের অনেক প্রার্থী যোগ্য, নিরপেক্ষতার অভাবের কারণে তারা জয়লাভ করে আসতে পারেন নাই। সভায় চুন্নু দাবি করেন, জিএম কাদেরের নেতৃত্বাধীন দলই একমাত্র জাতীয় পার্টিকে প্রতিনিধিত্ব করে।
এদিকে জাতীয় পার্টির আরেক অংশ কাজী ফিরোজ রশিদের নেতৃত্বে রাজধানীর মোহাম্মদপুরে সাধারণ মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। বাজারে আদা, রসুন, এলাচ সহ প্রায় সব ধরনের মশলার দাম বাড়ছে। আমদানিকৃত আদার কেজি প্রতি দাম পৌঁছেছে 250 টাকায়। আর গত 15 দিনে প্রতি কেজি এলাচের দাম বেড়েছে 500 থেকে 800 টাকা পর্যন্ত। অন্যদিকে অস্বাভাবিকভাবে বাড়ছে সোনালী মুরগির দাম, কেজি বিক্রি হচ্ছে 390 টাকায়। হাসানুল শাওনের রিপোর্ট। বাজারে গত কয়েকদিন ধরে বাড়ছে সব ধরনের আদার দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত দাম বেড়েছে আদার। চীন এবং ভারত থেকে আমদানি করা আদার কেজি এখন 220 টাকা। তবে মিয়ানমার এবং ভিয়েতনাম থেকে আসা আদার দাম বেড়েছে সবচেয়ে বেশি, কেজি 250 টাকা। বিক্রেতারা বলছেন সরবরাহের ঘাটতির অজুহাতে আদার দাম বাড়াচ্ছেন পাইকাররা। জিগায় যে দাম বাড়তি কেন, এরা বলে যে মাল কম বাজার, কিন্তু আসলে কি কম, এমনি বাড়ায় এরা, আসলে এরা সিন্ডিকেট করে। বাজারে রসুনের দামও বাড়তি। আমদানিকৃত রসুনের কেজি এখন 220 টাকা আর দেশি রসুনের কেজি 160 টাকা। কমেনি আলুর দাম কেজি 50 টাকায় বিক্রি হচ্ছে আর দেশি পেঁয়াজের কেজি মিলছে 60 টাকায়। সবকিছুর বাড়তি দামে হতাশ সাধারণ ভোক্তারা। সবকিছুর দাম তো প্রতিদিন বাড়তেছে, কমতেছে তো না। সাধারণ মানুষ খুব কষ্টে আছে। সারাদিন পরিশ্রম করে 500 টাকা কামাইতে না, তাহলে আলুর কেজি যদি 50 টাকা কেজি খাইতে হয়, পেঁয়াজের কেজি যদি 70 টাকা কেজি খাইতে হয়, কি বাজারে মানুষে খায়। বাজারে প্রায় সব ধরনের মশলার দাম বাড়তি। ঈদের আগেও যে এলাচের কেজি ছিল 2200 টাকা, তা এখন 3000 টাকায় ঠেকেছে। এছাড়া লং, গোলমরিচের দামও বাড়তি। এলাচির দাম বাড়ছে, 2200 টাকার এলাচি 3000 টাকা, 1400 টাকার লং 1600, গোলমরিচ ছিল 600 800, যে কাজু বাদামটা ছিল 1200 1400। ভোজ্য তেলের নতুন দাম কার্যকর হয়েছে বাজারে। সয়াবিন তেল মিলছে নির্ধারিত দামেই। বাজারে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমতির দিকে, কেজি এখন 200 টাকা। তবে কেবলই বাড়ছে সোনালী মুরগির দাম, কেজি 390 টাকা। সোনালীর দামটা অনেক বাড়তি, গরমে উৎপাদন হয়তো কম, আমরা তো কেজিতে হয়তো 10 টাকা লাভ করি। আজকে বিক্রি করতেছি সোনালী মুরগিটা 390 টাকা। এছাড়া গরমে সরবরাহের ঘাটতির অজুহাতে বাজারে সব ধরনের সবজির দাম কিছুটা বাড়তি। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। রাজধানীর বেইলি রোডে মর্মান্তিক আগুনের ঘটনায় নিহত 12 ব্যক্তির পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে লাভশেয়ার বিডি এবং ঢাকাস্থ ঝালকাঠি জেলা অফিসার্স অ্যাসোসিয়েশন। শনিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা নিহত ব্যক্তিদের স্বজনদের হাতে নগদ 50,000 টাকার আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। অনুদান হস্তান্তর করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার। এ সময় বক্তারা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি এবং ঝালকাঠি জেলার পদস্থ কর্মকর্তাদের উদ্যোগেই অনুদান দেওয়া হয়েছে। গত 29 ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের একটি ভবনে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে 46 জন প্রাণ হারায়। অধ্যাপক ডক্টর মাহবুব উল্লাহর আত্মজীবনীমূলক গ্রন্থ আমার জীবন আমার সংগ্রাম প্রকাশিত হয়েছে। শনিবার জাতীয় প্রেসক্লাবে বইটির মোড়ক উন্মোচন এবং আলোচনা সভার আয়োজন করা হয়। বইটির ওপর আলোচনায় অংশ নেন দৈনিক নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী, জাতীয় পার্টি একাংশের সভাপতি মোস্তাফা জামাল হায়দার। এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় বইটি অগ্রণী ভূমিকা পালন করবে। তারা বলেন, বর্তমান বিশ্ব রাজনীতির নতুন মেরুকরণে রাজনীতি সচেতন সবার জন্য এই বইটি পাঠ করা খুবই জরুরি। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণায় অংশ নিলে বা প্রভাব বিস্তার করলে এমপিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন। আর কোনো দল নির্বাচন বর্জন করলেও জনগণ স্থানীয় নির্বাচন বর্জন করবে না, সে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণায় অংশ নিলে বা প্রভাব বিস্তার করলে এমপিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন। দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন কর্মকর্তা সহ প্রশাসনের সংশ্লিষ্টদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
একজন সংসদ সদস্য মানে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আইনে ওনারা এলাকায় অবস্থান করতে পারবেন, যেহেতু ওনার বাড়ি উনি তো করবেনই, উনি এলাকায় এসে ভোট দিতে পারবেন, কিন্তু উনি কোনো প্রচারণের কাজে যেতে পারবেন, এটা আইনের বিধান। যদি উনি কারোর পক্ষে প্রচারণা করেন আর এটা যদি মানে আমাদের নলেজে কোনোভাবে আসে, আমরা যদি তথ্য প্রমাণ সহ পাই, নিশ্চয়ই নির্বাচন কমিশন আইনগত ব্যবস্থাটা নিয়ে থাকে, নেবে, এটা নিয়ে কোনো কথা নেই। অন্যদিকে নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেন, নির্বাচন বর্জনের ঘোষণা গণতান্ত্রিক অধিকার হলেও জনগণ স্থানীয় নির্বাচন বর্জন করবে না, সে আশাবাদ জানান তিনি। দুপুরে সিলেটে উপজেলা নির্বাচন নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে একথা বলেন ইসি আনিসুর রহমান। বর্জন যারা করছে তারা তো তাদের গণতান্ত্রিক অধিকার আছে, তারা বর্জন করতে পারে। জাতি যদি মানে বা ভোটাররা যদি এই এলাকায় ভোট হবে, এই এলাকার ভোটাররা যদি বর্জন না করে, তাহলে তো এটার কোনো ইম্প্যাক্ট নাই। ভোটাররা নিশ্চয়ই বর্জন করবেন না, তারা স্থানীয় সরকার নির্বাচন সেখানে তারা অংশগ্রহণ করবে, এটাই আমরা আশাবাদী। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। আগামীকাল থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খুলছে। দেশব্যাপী চলমান দাবদাহের কারণে নতুন সময়সূচি নির্ধারণ করে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়। সকালের শিফটে সকাল 8টায় শুরু হয়ে 9:30টায় শেষ হবে, আর দ্বিতীয় শিফট 10:45টায় শুরু হয়ে শেষ হবে 11:30টায়। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম এবং সকল পর্যায়ের অ্যাসেম্বলি বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবাকে উন্নত করার নির্দেশ এবং কর্মস্থলে না থাকা চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বঙ্গবন্ধুর মায়ের নামে প্রতিষ্ঠিত শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও গিমাডাঙ্গা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। কেন ডাক্তার থাকে না সেই বিষয়ে আমি অলরেডি ডিজি সাহেবকে এবং মন্ত্রণালয়ের সবাইকে বলছি কোন কোন জায়গায় ডাক্তার থাকে না। অলরেডি যেখানে ছিল না তাদেরকে শোকজ করা হয়েছে এবং তাদেরকে মানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং এখনো যারা কাছে না, আজকেও এখানে কিছু কতজন ডাক্তার 21 জন ডাক্তার এখানে পদায়ন করা হয়েছে এই টুঙ্গিপাড়ায়। তো আমি খেয়াল রাখবো তারা আসেন কিনা, যদি না আসে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। পাবনার সাথিয়া উপজেলার শাখা অগ্রণী ব্যাংকের 10 কোটি টাকা আত্মসাতের ঘটনায় আটক শাখা ব্যবস্থাপক সহ 3 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ব্যাংক কর্তৃপক্ষ। দুপুরে অগ্রণী ব্যাংক পাবনা অঞ্চলের উপমহাব্যবস্থাপক রেজাউল শরীফ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাতে পাবনার সাথিয়া উপজেলার অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখায় 10 কোটি টাকা আত্মসাতের ঘটনায় শাখা ব্যবস্থাপক সহ 3 কর্মকর্তাকে আটক করা হয়। ব্যাংক কর্তৃপক্ষের লিখিত অভিযোগের পর ওই তাদের আটক করে পুলিশ। আটককৃত 3 জন হলেন কাশীনাথপুর শাখার ম্যানেজার হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফর। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন গণপরিবহনে আগুন, পুলিশের হয়রানি, সড়ক মহাসড়কে নৈরাজ্য বন্ধ সহ শ্রমিকদের নিরাপত্তার দাবিতে রোববার থেকে 48 ঘণ্টা বৃহত্তর চট্টগ্রামে পরিবহন ধর্মঘট ঘোষণা করেছে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। দুপুরে চট্টগ্রাম আন্তঃজেলা মালিক সমিতি কার্যালয়ে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের জরুরি সভায় এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু। বক্তারা বৃহত্তর চট্টগ্রাম সকল মহাসড়ক থেকে অবৈধ যান বন্ধ, চুয়েট শিক্ষার্থীদের হাতে ক্ষতিগ্রস্ত গণপরিবহনের ক্ষতিপূরণের দাবি জানান। এছাড়া বিভিন্ন গণপরিবহনে যখন তখন হামলা, আগুন, সড়ক মহাসড়কে নৈরাজ্য বন্ধ সহ শ্রমিকদের নিরাপত্তার দাবিতে রোববার ভোর থেকে 48 ঘণ্টা বৃহত্তর চট্টগ্রামে পরিবহন ধর্মঘটের ঘোষণা করেন। ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বলেছেন, বাংলাদেশের লোক সংস্কৃতি এবং লোক ঐতিহ্যের সাথে মিশে থাকা কাঁসা পিতলের ব্যবহার সম্পর্কে আগ্রহ রয়েছে যুক্তরাজ্যের। দুপুরে ঢাকার ধামরাইয়ে রথখোলায় কয়েকশো বছরের পুরনো ঐতিহ্যবাহী তামা কাঁসা শিল্প পরিদর্শন শেষে সারা কুক একথা বলেন। হাইকমিশনার বলেন, তামা পিতলের সূক্ষ্ম কারুকার্যে গড়া বিভিন্ন মূর্তির মধ্যে হাতি, ঘোড়া, লক্ষ্মী প্যাঁচা, বুদ্ধ সহ নানা বৈচিত্র্যময় সৃষ্টি সম্ভার সত্যি মুগ্ধ করার মতো। এ সময় সারা কুকের সাথে ছিলেন স্বামী ম্যাককালাম ও বোন দেবোরা কুক।
পরে তারা ধামরাই পৌরসভার মাধব মন্দির পরিদর্শন করেন। বিমান ভাড়া বেশি ধরার কারণে ব্যয় বেড়ে যাওয়ায় হজযাত্রীর সংখ্যা কমে গেছে। বিদেশি ফ্লাইটে হজযাত্রী পরিবহনের সুযোগ থাকলে ব্যয় অনেক কমতো। চট্টগ্রামে অনুষ্ঠিত হজ গমনোচ্ছুদের দিনব্যাপী কর্মশালার বক্তারা এসব কথা বলেন। নগরীর একটি কনভেনশন সেন্টারে কর্মশালায় সভাপতিত্ব করেন শাহ আমানত হজ কাফেলার চেয়ারম্যান মাওলানা ইয়াসিন মাহমুদ সিদ্দিকী। প্রায় 2000 হজযাত্রীর অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে হজ চলাকালীন করণীয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন মোহাম্মদ মহিউদ্দিন। ফাইবার কেবল কাটা পড়ায় পটুয়াখালীর কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে 1 সপ্তাহ ধরে দেশব্যাপী ইন্টারনেটের ধীরগতি পাচ্ছে গ্রাহকরা। সংযোগ ঠিক করতে 1 মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে বিএসসিপিএলসি। কুয়াকাটা সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের উপমহাব্যবস্থাপক তরিকুল ইসলাম বলেন, কুয়াকাটা সাবমেরিন কেবলের বিচ্ছিন্ন সংযোগ ঠিক করতে কাজ করছে বিএসসিপিএলসি। তবে বিকল্প ব্যবস্থা হিসেবে কক্সবাজার সাবমেরিন কেবল সিমি-উই 4 এর ব্যান্ডউইথের পরিমাণ বাড়িয়ে ঘাটতি পূরণের চেষ্টা চলছে। সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়া অভিমুখের জলসীমায় সমুদ্রের তলদেশে কাটা পড়েছে ফাইবার কেবল। চট্টগ্রামে কাঠের গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা বিপুল পরিমাণ ভারতীয় চিনি উদ্ধার করেছে জেলা প্রশাসন। দুপুরে নগরের বহদ্দারহাট এলাকায় কাঠের মার্কেটে এই অভিযান চালানো হয়। এ সময় একটি গুদাম থেকে 60 টন ওজনের 600 বস্তা প্যাকেটজাত চিনি উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ওই গুদামে ভারতীয় চিনির অবৈধ মজুত রেখে ফ্রেশ ব্র্যান্ডের নকল প্যাকেটে ভরে বাজারজাত করা হচ্ছে এমন খবরে ওই স্থানে অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে অবৈধ মজুতদাররা পালিয়ে যায়। অবৈধ চিনি জব্দ করার পাশাপাশি গুদাম মালিককে 3 লাখ টাকা জরিমানা করা হয়েছে বলেও জানায় জেলা প্রশাসন। সিলেটের 3 উপজেলায় 19 ইউনিয়নে হচ্ছে মিনি স্টেডিয়াম ও শিশু পার্ক। স্থানীয় সংসদ সদস্য ও প্রবাসীদের এই উদ্যোগে উচ্ছ্বসিত এলাকার কিশোর শ্রেণী সহ সর্বস্তরের মানুষ। ক্রীড়া চর্চার সুযোগ পেলে তরুণদের মধ্যে মোবাইলের আসক্তি কমে আসবে বলে আশা স্থানীয়দের। সিলেট থেকে সজল ছত্রীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আনিস রহমান। দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ, সিলেটের এই 3 উপজেলার 19টি ইউনিয়নের প্রতিটিতেই নির্মাণ করা হচ্ছে একটি করে মিনি স্টেডিয়াম ও শিশু পার্ক। এলাকার শিশু কিশোরদের খেলাধুলা ও সুস্থ বিনোদনের ব্যবস্থা করতেই স্থানীয় খেলার মাঠ ও সরকারি খাস জমিতে স্টেডিয়াম ও পার্ক স্থাপনের কাজ শুরু হয়েছে। মাঠে খেলাধুলা করা সেটি একদম হারিয়ে গেছে আমার মনে হচ্ছিল। তো এটি আসলেই চমৎকার। এটি যদি বাস্তবায়িত হয়, সেটি দক্ষিণ সুরমা কেন পুরো সিলেট 3 আসনের জন্যই উপযোগী হবে। মাঠ দখল হয়ে যাওয়ায় কমে আসছে খেলাধুলার সুযোগ। সুস্থ বিনোদনের অভাবে শিশু কিশোরদের মধ্যে বাড়ছে মোবাইল আসক্তি ও বিপথগামিতা। স্থানীয়রা মনে করছেন, এই উদ্যোগে শিশু কিশোরদের বিপথগামিতা প্রতিরোধের পাশাপাশি ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনেরও সুযোগ বাড়বে। আমরা খুবই আনন্দিত হব যদি আমরা এই এলাকার মাঝে একটা বিগ স্টেডিয়াম হয়। আমাদের সবসময় খেলার সুযোগ পাই। এই এলাকার প্রতি ফুটবলারকে বের করে নিয়ে আসার জন্য খেলাধুলার বিকল্প নেই। এই খেলার মাঠের কারণে অনেক ছেলেরা মাঠে ফিরে আসবে এবং তাদের শরীরচর্চার পাশাপাশি তাদের স্বাস্থ্য সুরক্ষা হবে। 1.5 থেকে 3 একর জায়গা জুড়ে হবে মিনি স্টেডিয়াম, আর প্রতিটি পার্ক হবে 20% জায়গায়। আগামী 5 বছরের মধ্যে এই প্রকল্প বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এটি যেন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, কারণ আমাদের তরুণ প্রজন্মের জন্য, আগামীর বাংলাদেশের জন্য পার্কের প্রয়োজন, আমাদের খেলার মাঠের প্রয়োজন, আমাদের পাড়ায় পাড়ায় লাইব্রেরির প্রয়োজন, আমাদের ক্লাবের প্রয়োজন। আমরা পরবর্তীতে লাইব্রেরি এবং ক্লাবেরও ব্যবস্থা করে দেব। সরকারি ও বেসরকারি অর্থায়নে পার্ক ও স্টেডিয়াম নির্মাণের কাজ বাস্তবায়িত হবে। প্রাথমিকভাবে উপজেলায় বরাদ্দকৃত টিআর কাভিখার অর্থ ও এলাকার প্রবাসীদের দেয়া সহায়তা থেকেই এই প্রকল্পের কাজ এগিয়ে চলছে। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। The Met Office predicted that the ongoing very severe to severe and mild to moderate heat wave that is sweeping over different parts of the country is likely to continue. Very severe heat wave is sweeping over the districts of Rajshahi, Chuadanga and Pabna, and severe heat wave is sweeping over the districts of Tangail, Bogra, Bagirhat, Joshore and Kushtia as Bangladesh continues to experience extremely high temperatures for the past few days. Several people died from the heat stroke in the past days. The sweltering heat wave is severely affecting the daily life of the people.
মে মাসের ফার্স্ট উইকের প্রথম দিকেই বিশেষ করে দেশের মধ্য অঞ্চল থেকে উত্তর পূর্ব অঞ্চল, উত্তর দক্ষিণ অঞ্চল বৃষ্টির ঘনঘটা দেখা যাচ্ছে এবং ধরেন ফার্স্ট উইকের শেষের দিক দিয়ে মোটামুটি সারা দেশে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। As Bangladesh grapples with an intense heat wave, the government has announced the reopening of primary school academic activities starting from Sunday. Amid the sweltering conditions, school hours will be limited to the cooler morning hours from 8 a.m. to 11:30 a.m. Despite these changes, pre-primary level classes will remain closed until further notice, and daily school assemblies will be suspended to avoid prolonged exposure to the heat. The decision follows a similar action taken for secondary level schools and colleges, which are set to reopen on the same day. Awami League General Secretary Obaidul Qadir today said BNP is working as a slave of its foreign lords for going to power. He said this after paying tributes to Sher Bangla A.K. Fazlul Haq by placing wreath at his grave on the premises of Sohrawardi Udyan this morning, marking the great leader's 62nd death anniversary. In response to BNP leader's comment that Awami League became slave of foreign lords to stay in power, Qadir said this remarks which BNP as a party acts like a slave of foreign lords to assume to power. BNP does not consider people's support as the main base to go to power, he said in this regard. জনগণের সমর্থনকে তারা মূল বিষয় হিসেবে মনে করে না, তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। এখনো তাদের দূরভিসন্ধি হচ্ছে বিদেশি প্রভুদের দাসত্ব করে কিভাবে ক্ষমতা যায়। BNP leader Rizvi Ahmed has alleged that the journalist access have been restricted in Bangladesh Bank to cover up the news of the central bank's looting. He said this after inaugurating week-long drinking water and saline distribution program in Mirpur 12, organized by BNP's Dhaka North City unit. The BNP leader alleged that Bangladesh has turned into a debt valley due to the government's unplanned development and the ruling party's illegal grabbing. He said that the ruling party has established one-party rule, destroying the democracy in the country as people can cast their votes. আজকে আপনি বিদেশ থেকে যন্ত্রপাতি কিনবেন, সেই ডলার নাই। আপনি পেঁয়াজ আনবেন বিদেশ থেকে, সেখানে পেঁয়াজ আদা এটা আমদানি করতে হয়, যেটা ডলার লাগে, সেই ডলার এখন নেই। বাংলাদেশ ব্যাংকে কি হয়েছে এটা জানতে চাই গোটা জাতি। কেন সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে ঢুকতে আপনি নিষেধাজ্ঞা জারি করেছেন? এর কারণ কি? কত অপকর্ম, কত অনাচার, কত লুটপাটের খতিয়ান ওই বাংলাদেশ ব্যাংকে রয়েছে, সেটা জনগণ যাতে না জানতে পারে, তাই গণমাধ্যমের সাংবাদিকদেরকে সেখানে আপনার কি বলে পরিপত্র জারি করে ঘোষণা দিয়ে সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে যাওয়া বন্ধ করে দিয়েছে। Two election commissioners have expressed their hope that people will cast their votes in the local government elections despite opposition boycott. Attending a meeting in Sylhet today, Election Commissioner Anis Rahman has expressed fear that the voter turnout can be lower due to severe heat wave in the country. Meanwhile, another commissioner, Rashida Sultana, said the Election Commission will take legal action against MPs if they participate in electioneering in the Upazila Council polls. Attending a meeting in Lalmonirhat, she said the respective candidate will also be responsible if this sort of situation happens. একজন সংসদ সদস্য মানে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আইনে ওনারা এলাকায় অবস্থান করতে পারবেন, যেহেতু ওনার বাড়ি উনি তো করবেনই, উনি এলাকায় এসে ভোট দিতে পারবেন, কিন্তু উনি কোনো প্রচারণের কাজে যেতে পারবেন, এটা আইনের বিধান। যদি উনি কারোর পক্ষে প্রচারণা করেন আর এটা যদি মানে আমাদের নলেজে কোনোভাবে আসে, আমরা যদি তথ্য প্রমাণ সহ পাই, নিশ্চয়ই নির্বাচন কমিশন আইনগত ব্যবস্থাটা নিয়ে থাকে, নেবে, এটা নিয়ে কোনো কথা নেই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। চলমান দাবদাহ থেকে রাজধানীবাসীকে স্বস্তি দিতে দিনে 4 লাখ লিটার পানি ছিটাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আজ আগারগাঁওয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। এ সময় মেয়র জানান, হিট অফিসারের পরামর্শ মোতাবেকই তারা এই কার্যক্রম হাতে নিয়েছেন। এর অংশ হিসেবে প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত পানি ছেটানো হবে।
অবৈধভাবে রাজধানীর জলাধার ও খেলার মাঠ যেন কেউ দখল করতে না পারে সেজন্য সবার সহযোগিতাও কামনা করেন মেয়র আতিক। আগামীকাল থেকে দেশের প্রাথমিক থেকে শুরু করে কলেজ পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। দেশব্যাপী চলমান দাবদাহের কারণে প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সকালের শিফটে সকাল 8টায় ক্লাস শুরু হয়ে 9:30টায় শেষ হবে, আর দ্বিতীয় শিফট 10:45টায় শুরু হয়ে শেষ হবে 11:30টায়। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাথমিক শ্রেণীর কার্যক্রম এবং সকল পর্যায়ের অ্যাসেম্বলি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এর বাইরে দেশের সকল মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস আগামীকাল থেকে শুরু হচ্ছে। ঈদের ছুটির পর গত রোববার থেকে এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকার কথা থাকলেও চলমান তাপপ্রবাহের কারণে এই ছুটি 1 সপ্তাহ বাড়ানো হয়েছিল। 3 বিদেশি বড় শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে ও দ্বাদশ সংসদ নির্বাচন সফল করতে কাজ করেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা জিএম কাদের। দল টিকিয়ে রাখতে জাতীয় পার্টি ভোটে অংশ নেয় বলে জানিয়েছেন তিনি। দলের বর্ধিত সভায় তিনি বলেন, ফাঁদে ফেলে বিএনপিকে নির্বাচন থেকে বাইরে রেখেছে সরকার। ইমরুল আহসানের রিপোর্ট। নির্বাচনের 3.5 মাস পর কেন্দ্রীয় কমিটির সামনে কেন তৃণমূলের নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে ভোটে অংশ নিয়েছিল জাতীয় পার্টি, তার ব্যাখ্যা দেন জিএম কাদের। দলের স্বার্থ ও বিদেশি শক্তির তৎপরতা দেখে সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান তিনি। বিদেশি শক্তি বিভিন্নভাবে আমাদের এই নির্বাচন নিয়ে কিছু না কিছু কথা বলছিলেন, কিছু না কিছু অবস্থান নিচ্ছিলেন। তাদের থেকে আমি পরিষ্কার বুঝতে পেরেছিলাম যে অন্তত 3টি বড় বড় শক্তি পরিষ্কারভাবে এই নির্বাচনকে সফল করার জন্য তারা সম্মত এবং পরবর্তীতে সরকারকেও তারা চালিয়ে নিয়ে যেতে চায়। এবং তাছাড়াও আর কয়েকটি শক্তিশালী দেশও এই বিষয়ে সরকারকে সমর্থন দিতে প্রস্তুত ছিল। বিএনপির আন্দোলন সফল হবে না তাও তিনি আগে বুঝেছিলেন বলে দাবি করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। বলেন, বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার কৌশল নিয়েছিল সরকার, তা অনুধাবনে ব্যর্থ হয়েছে বিএনপি। 10 লক্ষ নয়, 50 লক্ষ নয়, 1 কোটি লোক রাস্তায় নামলেও সরকার পরিবর্তন হবে না, বিএনপির আন্দোলন সফল হবে না, নির্বাচন বন্ধ করে সরকার পরিবর্তন করা সম্ভব হবে না, এটাতে আমি কনভিন্স ছিলাম। বিএনপির যারা আন্দোলনের মুখে বিভিন্নভাবে তারা কতগুলো ফাঁদে পড়ে গেল। আন্দোলন করলেই কিছুটা সহিংসতা বিভিন্ন জায়গা হয়, সহিংসতার সৃষ্টি করা যায় বাইরে থেকে। কাজে এই সহিংসতার নাম দিয়ে তাদেরকে ঢালাওভাবে মামলা মোকদ্দমা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হলো, তাদেরকে কনভিকশন দেওয়া হলো পুরানো মামলায়। ফলে মাঠে থাকলাম আমরা এবং আওয়ামী লীগ। তখন প্রশ্ন আসলো যে আমরা না গেলে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা থাকবে না নির্বাচনের। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি নির্বাচনে যাই আর না যাই, নির্বাচন গ্রহণযোগ্য হোক আর না হোক, যে পরিস্থিতিতে এখন আছে এখন গ্রহণযোগ্য হয় নাই, সেই রকমই থাকতো এবং এইরকমই দেশ চলতো, এইভাবেই সরকার চলতো। নির্বাচনে অংশ নিলেও ভোট ভালো হয়নি বলে মনে করেন জিএম কাদের। এই যে তাদের প্রচারণা 26টা সিটে ছাড় দেওয়া হয়েছে, এটা জনমনে যেমন বিভ্রান্তি সৃষ্টি করেছে, আমাদের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। অতীতের মতো এখনও বিএনপি বিদেশি প্রভুদের খুশি করে ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় নেতা শেরেবাংলা একে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ বহির্বিশ্বের কোনো দেশের দাস হয় না বলেও মন্তব্য করেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। জাতীয় নেতা শেরেবাংলা একে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩ নেতার মাজারে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন। প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং পরে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে জাতীয় এই নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দলের জ্যেষ্ঠ নেতারা। এ সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপি অতীতের ন্যায় বিদেশি প্রভুদের খুশি করে ক্ষমতায় যেতে চায়। তারা জনগণের সমর্থনকে তারা মূল বিষয় হিসেবে মনে করে না। তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। এখনও তাদের দূরভিসন্ধি হচ্ছে
বিদেশি প্রভুদের দাসত্ব করে কিভাবে ক্ষমতা গণতন্ত্রকে হত্যা করে বিএনপির জন্ম উল্লেখ করে ওবায়দুল কাদের অভিযোগ করেন, তারাই এখন গণতন্ত্রের জন্য মায়া কান্না করছে। তারা গণতন্ত্রকে হত্যা করেছে, প্রহসনে পরিণত করেছে এবং গণতান্ত্রিক বিধিবিধান তারা দলের মধ্যেও কোনো দিন মানেনি। আজকে যেই নেতারা বড় বড় কথা বলেন, তারা কবে দলীয় কাউন্সিল করেছে? যারা নিজেদের করে যাদের গণতন্ত্র নেই, তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এ আশা আমরা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। লুটপাটের খবর ধামাচাপা দিতে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। মিরপুর 12 নম্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে সপ্তাহব্যাপী পানি ও খাবার স্যালাইন বিতরণ কর্মসূচির উদ্বোধন করে এই অভিযোগ করেন তিনি। বলেন, সরকারের অপরিকল্পিত উন্নয়ন ও আওয়ামী লীগের লোকদের দখলের কারণে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে বাংলাদেশ। উন্নয়নের নামে সরকার ভেলকিবাজি করছে বলেও অভিযোগ করেন রিজভী। ভিন্ন কায়দায় একদলীয় শাসন চাপিয়ে দেওয়া হয়েছে, হরণ করা হয়েছে গণতন্ত্র অভিযোগ করে তিনি বলেন, নির্বাচনে এখন আর ভোট দিতে পারে না দেশের জনগণ। কিনবেন সেই ডলার নাই। আপনি পেঁয়াজ আনবেন বিদেশ থেকে, সেখানে পেঁয়াজ আদা এটা আমদানি করতে হয়, যেটা ডলার লাগে, সেই ডলার এখন নেই। বাংলাদেশ ব্যাংকে কি হয়েছে এটা জানতে চাই গোটা জাতি। কেন সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে ঢুকতে আপনি নিষেধাজ্ঞা জারি করেছেন? এর কারণ কি? কত অপকর্ম, কত অনাচার, কত লুটপাটের খতিয়ান ওই বাংলাদেশ ব্যাংকে রয়েছে, সেটা জনগণ যাতে না জানতে পারে, তাই গণমাধ্যমের সাংবাদিকদেরকে সেখানে আপনার কি বলে পরিপত্র জারি করে ঘোষণা দিয়ে সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে যাওয়া বন্ধ করে দিয়েছে। কোনো দল নির্বাচন বর্জন করলেও জনগণ স্থানীয় নির্বাচন বর্জন করবে না বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান। আর নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণায় অংশ নিলে বা প্রভাব বিস্তার করলে এমপিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে কোনো কেন্দ্রে জাল ভোট হলেই ভোট গ্রহণ বন্ধ করে দেবার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণায় অংশ নিলে বা প্রভাব বিস্তার করলে এমপিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন। দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন কর্মকর্তা সহ প্রশাসনের সংশ্লিষ্টদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। একজন সংসদ সদস্য মানে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আইনে ওনারা এলাকায় অবস্থান করতে পারবেন, যেহেতু ওনার বাড়ি উনি তো করবেনই, উনি এলাকায় এসে ভোট দিতে পারবেন, কিন্তু উনি কোনো প্রচারণের কাজে যেতে পারবেন, এটা আইনের বিধান। যদি উনি কারোর পক্ষে প্রচারণা করেন আর এটা যদি মানে আমাদের নলেজে কোনোভাবে আসে, আমরা যদি তথ্য প্রমাণ সহ পাই, নিশ্চয়ই নির্বাচন কমিশন আইনগত ব্যবস্থাটা নিয়ে থাকে, নেবে, এটা নিয়ে কোনো কথা নেই। অন্যদিকে নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেন, নির্বাচন বর্জনের ঘোষণা গণতান্ত্রিক অধিকার হলেও জনগণ স্থানীয় নির্বাচন বর্জন করবে না, সে আশাবাদ জানান তিনি। দুপুরে সিলেটে উপজেলা নির্বাচন নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে একথা বলেন ইসি আনিসুর রহমান। বর্জন যারা করছে তারা তো তাদের গণতান্ত্রিক অধিকার আছে, তারা বর্জন করতে পারে। জাতি যদি মানে বা ভোটাররা যদি এই এলাকায় ভোট হবে, এই এলাকার ভোটাররা যদি বর্জন না করে, তাহলে তো এটার কোনো ইম্প্যাক্ট নাই। ভোটাররা নিশ্চয়ই বর্জন করবেন না, তারা স্থানীয় সরকার নির্বাচন সেখানে তারা অংশগ্রহণ করবে, এটাই আমরা আশাবাদী। আর নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কোনো কেন্দ্রে জাল ভোট হলে তাৎক্ষণিক সেই কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে। ভোটকে ঘিরে দেশের কোথাও কোনো ধরনের সহিংসতাও সহ্য করা হবে না। ভোট গ্রহণ কর্মকর্তাদের নির্দেশন দিলাম যে একটা জাল ভোট যদি হয়, সঙ্গে সঙ্গে সেই কেন্দ্র বন্ধ হবে, এবং আইন শৃঙ্খলা বাহিনী এসে যখন ঠিক করে তখন ভোট কার্যকর। যদি এটাও যদি ফেলে এত শক্তিশালী দখল হয়ে গেছে, প্লিজ ক্লোজ দ্য চ্যাপ্টার। শনিবার সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন গণপরিবহনে আগুন,
পুলিশের হয়রানি, সড়ক মহাসড়কে নৈরাজ্য বন্ধ সহ শ্রমিকদের নিরাপত্তার দাবিতে কাল রোববার থেকে ৪৮ ঘণ্টা বৃহত্তর চট্টগ্রামে পরিবহন ধর্মঘট ঘোষণা করেছে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। দুপুরে চট্টগ্রাম আন্তজেলা মালিক সমিতি কার্যালয়ে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের জরুরি সভায় এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু। বক্তারা বৃহত্তর চট্টগ্রামের সকল মহাসড়ক থেকে অবৈধ যান বন্ধ, চুয়েট শিক্ষার্থীদের হাতে ক্ষতিগ্রস্ত গণপরিবহনের ক্ষতিপূরণের দাবি জানান। এছাড়া বিভিন্ন গণপরিবহনে যখন তখন হামলা, আগুন, সড়ক মহাসড়কে নৈরাজ্য বন্ধ সহ শ্রমিকদের নিরাপত্তার দাবিতে রোববার ভোর থেকে ৪৮ ঘণ্টা বৃহত্তর চট্টগ্রামে পরিবহন ধর্মঘট ঘোষণা করেন। অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহর আত্মজীবনীমূলক গ্রন্থ আমার জীবন আমার সংগ্রাম প্রকাশিত হয়েছে। আজ জাতীয় প্রেস ক্লাবে বইটির মোড়ক উন্মোচন ও আলোচনা সভার আয়োজন করা হয়। বইটির ওপর আলোচনায় অংশ নেন দৈনিক নিউ এজ এর সম্পাদক নুরুল কবি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী, জাতীয় পার্টির একাংশের সভাপতি মোস্তফা জামাল হায়দার। এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রাজনীতি সচেতন সবার জন্য এই বইটি পড়া জরুরি। খেলার খবর, নারী ক্রিকেট। অস্ট্রেলিয়া সিরিজের ব্যর্থতা ভুলে ভারতের বিপক্ষে টি-20তে ভালো করতে চায় বাংলাদেশ। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সিরিজটা চ্যালেঞ্জিং হলেও বিশ্বকাপের জন্য সেরা প্রস্তুতির সুযোগ মানছেন স্বাগতিক অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সিলেট স্টেডিয়ামে কাল বিকেল ৪টায় শুরু হবে ম্যাচ। সিলেট প্রতিনিধি আনিস রহমানের ক্যামেরায় মমিনুর রিপনের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ ভারত ম্যাচ মানে উত্তেজনার পারদ তুঙ্গে। গত বছর হারমানপ্রীত কৌরের বিতর্কিত কর্মকাণ্ডে এই দুই দেশের নারী ক্রিকেটেও যোগ হয়েছে ভিন্ন মাত্রা। তাই তো এবারে টি-20 সিরিজে দারুণ লড়াইয়ের অপেক্ষায় স্বাগতিক দলের সমর্থকরা। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে ওয়ানডে ও টি-20তে হোয়াইট ওয়াশ হলেও ভুল থেকে শিখেছে বাংলাদেশ, যা এই সিরিজে কাজে লাগাতে চান স্বাগতিক অধিনায়ক। এছাড়া আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য এই সিরিজেই নিজেদের গুছিয়ে নিতে চান তিনি। প্রিপারেশন হতে যাচ্ছে, কারণ এশিয়া কাপ ওয়ান অফ দ্য বলবো যে বেস্ট টুর্নামেন্ট এখন ওয়ার্ল্ডের ভিতরে, ওয়ার্ল্ড কাপের পরে। সো সেই ক্ষেত্র থেকে আমরা কিন্তু ইন্ডিয়াকে আবার হয়তো ফেস করবো এশিয়া কাপে, প্লাস হচ্ছে এশিয়ার টিমের এগেনস্টে একটা ভালো গুড প্রিপারেশন এশিয়া কাপেও বলবো যে সেটা ইফেক্ট করবে ওয়ার্ল্ড কাপেও। টানা 3 দিন অনুশীলন করলো ম্যাচের আগের দিন বিশ্রামে ভারতীয়রা। গত বছর বাংলাদেশকে নিয়ে কটূক্তি করলেও এবার সমীহ করছে সফররতরা। এই সিরিজকে বিশ্বকাপের সেরা প্রস্তুতি হিসেবে মানছেন ভারতীয় অধিনায়ক। বাংলাদেশ টিম ইজ ভেরি গুড টিম এন্ড দে হ্যাভ ইমপ্রুভড ওভার দ্য ইয়ার্স এন্ড আই নো দে আর গোইং টু গিভ আস গুড ফাইট এন্ড উই আর রেডি ফর দ্যাট। ম্যাচ বিকেলে হলেও তীব্র তাপদাহকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে দু দলই। মমিনুর রিপন, এনটিভি স্পোর্টস ডেস্ক। ফুটবল তীব্র সমালোচনার মুখে দুপুরের তাপপ্রবাহে খেলা আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে আসলো বাফুফে। নারী ফুটবল লিগের বাকি ম্যাচগুলো ফ্লাডলাইটের আলোয় হবে বলে জানান ফেডারেশনের সভাপতি। উদ্বোধনী ম্যাচে আতাউর রহমান ভূঁইয়াকে ১-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে নবাগত বাংলাদেশ সেনাবাহিনী, জানাচ্ছেন নিলয় মজুমদার। তীব্র গরম ও সমালোচনার প্রভাবে দুপুরের তাপদাহে নারী ফুটবলের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে আসলো বাফুফে। টুর্নামেন্ট উদ্বোধন করতে এসে সভাপতি সালাউদ্দিন জানিয়েছেন, এই গরমে ম্যাচের সময় পরিবর্তন করতে যাচ্ছে টুর্নামেন্ট কমিটি, তাই ফ্লাডলাইটের নিচেই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো। এই ওয়েদারে ফুটবল খেলা ইজ নট হিউম্যানলি পসিবল। তো সাথে সাথে জেল সেক্রেটারির আলাপ করলাম যে কিভাবে এটা করা যায়, অর্গানাইজ করো। সে বললো একটা বড় বাজেট লাগবে এবং এনএসসিবির সাথে কথা বলতে হয়। বললো কথা বলো, বাজেট অ্যারেঞ্জ করে দিচ্ছি, খেলা রাখতে হবে, নাহলে খেলা হবে না। এদিকে উদ্বোধনী ম্যাচে ফেভারিট আতাউর রহমান ভূঁইয়াকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দলটির হয়ে জয়সূচক গোল করেছেন মোসাম্মদ সুলতানা। সেনাবাহিনীর কোচ গোলাম রাব্বানী ছোটন এখনই লিগ জয়ের স্বপ্ন দেখছেন না, লক্ষ্য ম্যাচ ধরে এগিয়ে যাওয়া। এরা আমরা ম্যাচ বাই ম্যাচ খেলবো, প্রত্যেকটা ম্যাচে আমাদের, আমি মনে করি যে আজকের ম্যাচে তারা হলো অনেকটা অভিষেক হলো, এক্সপিরিয়েন্স হলো, একটা ভালো টিমের সাথে খেললো, নেক্সট ম্যাচে আরও তারা ভালো ফুটবল খেলার চেষ্টা। বাংলাদেশ নারী ফুটবল লিগের চলতি মৌসুমে থাকছে আরও একটি ইতিবাচক পরিবর্তন। প্রথমবারের মতো ৩০ জন নারী রেফারি মিলে এই টুর্নামেন্ট পরিচালনা করতে যাচ্ছেন। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।
জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করতে স্কুল ক্রিকেটে গুরুত্ব দেবার আহ্বান জানিয়েছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। জাতীয় স্কুল ক্রিকেটের বিভাগীয় প্রতিযোগিতার ট্রফি উন্মোচন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। দেশের ৩৫২ স্কুলের অংশগ্রহণে এরই মধ্যে শেষ হয়েছে জেলা পর্যায়ের খেলা। বিভাগীয় পর্যায়ে ৫৭ ম্যাচ শেষে ৭ বিভাগের চ্যাম্পিয়ন দল অংশ নেবে জাতীয় চ্যাম্পিয়নশিপে। মিরপুরে এর ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এই মৌসুমের সেরা ১৫ জন ক্রিকেটারের হাতে তুলে দেয়া হয় শিক্ষাবৃত্তির টাকা, যাদের কয়েক ধাপে বাছাই করেছেন বিসিবির জুনিয়র নির্বাচকরা। এ সময় বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেন, আরও ভালো মানের ক্রিকেটার তুলে আনতে হলে স্কুল ক্রিকেটে প্রতিযোগিতার মান বাড়াতে হবে। এর পরের স্টেজে যে এটা আমার কন্ট্রোলে নাই, তো এইখানটা আমার মনে হয় যে যারাই আছেন এখানে, যারা দায়িত্বে আছে তাদেরকে আরও ঠিকভাবে চিন্তা করতে হবে যে আমাদের পাওয়ার হিটিংয়ের প্রবলেম আছে বা আমাদের জোরে ফাস্ট বোলিং করার ছেলেদের প্রবলেম আছে, তো সেগুলো ডেভেলপ করতে হলে অবশ্যই আপনি প্রথমে এইচপি আসবে, পরে তো টাইগার্স আছে, এখানে আছে, তো এইখানে কিন্তু একটা লম্বা প্রসেস না। এই আপনি ধরেন 19-এর পর যদি 4-5 বছরের আমি একটা ধরি, একটা ছেলে 25 বছরে গিয়ে ন্যাশনাল টিমে খেললে প্রায় 6 বছরের একটা টাইম থাকে, ওই টাইমটাতে আমাদেরকে তাদেরকে প্রপারলি ইউজ করাটা খুব জরুরি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও 2টা।